ওরা নদীর পার থেকে বাসায় ফিরে আসতেই দেখে খাওয়া দাওয়ার বিশাল আয়োজন করা হয়েছে। 3টা বড় বড় ডাইনিং টেবিল পাতা হয়েছে ড্রয়িং রুমের পাশের হলো ঘরটাতে। সেই সাথে আরও অনেক আত্মীয় স্বজনের সমাগম ঘটেছে। আসলে নানুই দাওয়াত করেছেন সবাইকে হবু বউ দেখার জন্য। ঢাকায় বিয়ে হলে তো সবাই যেতে পারবে না, তাই এই আয়োজন। নিঝুমকে একটা শাড়ি পরতে বললেন রুমানা। গ্রামের অনেক আত্মীয় এসেছে অরণ্যর নানুবাড়িতে বউ দেখবে বলে। আর নতুন বউকে কামিজ পরা দেখতে এখনো মানুষ ততটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না। আর রুমানা নিজের শাড়ি পরতে পছন্দ করেন। নিঝুম জামরঙের একটা জামদানি শাড়ি পরল, তাতে রূপালি সুতোর কাজ করা। ও রেডি হয়ে বের হতে যাবে তখন আশু এসে হাজির। জিজু এটা পরতে বলেছে। আশুর হাতে বেলি ফুলের মালাটা দেখে মনটা খুশিতে নেচে উঠল ওর। অরণ্য কি করে জানল যে ওর এই মুহূর্তে ওর খুব ইচ্ছে হচ্ছিল ফুলের মালা মাথায় দেওয়ার। চোখে হালকা করে একটু কাজল টানার পর লিপস্টিক দেবে কি দেবে না করতে করতে শেষ পর্যন্ত হালকা গোলাপি লিপস্টিকটা একটু ঠোঁটে বুলাল নিঝুম। অরণ্য পছন্দ করে না, তবুও শাড়ির সাথে একটু না দিলে কেমন যেন বেশি সাদামাটা লাগে। সাথে লিপগ্লসটাও দিল একটু। সাথে রূপোর একজোড়া ঝুমকো কোনোমতে পরে নিয়ে শাশুড়ির রুমে ছুটল ও। আসমা নিঝুমকে ড্রয়িং রুমে নিয়ে গিয়ে সবার সাথে পরিচয় করিয়ে দিলেন। নিঝুম সালাম দেওয়ার ফাঁকে ফাঁকে চোখ তুলে অরণ্যকে খুঁজছিল, কিন্তু কোথাও চোখে পড়ল না। একটু পরে লম্বা মতো একজনকে রুমে ঢুকতে দেখে তাকিয়ে বুঝল ওটা অয়ন। কানে সব সময়ের মতো হেডফোন ঝুলছে। কিন্তু তাহলে অরণ্য গেল কোথায়? এতক্ষণে একবারও এই রুমেই আসল না। ফোন দিলে ফোনও রিসিভ করছে না। বেশ অনেকক্ষণ গল্প গুজবের পরে খাবার দাবার পর্ব শুরু হল। নিঝুম ফাঁক পেয়ে রুমানাকে বলে বের হয়ে আসল ওখান থেকে। অরণ্যর সাথে কথা বলা দরকার ওর, আর্জেন্ট। কিন্তু অরণ্যকে কোথাও খুঁজে পেল না নিঝুম। গেল কোথায় লোকটা? একা একা এই অন্ধকারে নিচে যেয়ে বসে থাকবে না নিশ্চয়ই। তারপরও সাহস করে নিচটা একবার ঘুরে দেখল ও। খুঁজে খুঁজে না পেয়ে মেজাজ এবার সত্যি বেশ গরম হল ওর। আবার কোথাও বের হয়েছে শিউর। তো যাবি যা, একটু বলে বের হবি না? নিঝুমের মনে হচ্ছিল রাগে ফুলের মালাটা ফেলে দেয় খোপা থেকে। ও এত সুন্দর করে সাজল আর ওকে এক ঝলক দেখতেও আসল না পচা লোকটা। দরকার নাই, একদম দরকার নাই। লোকজন চলে গেলে সাথে সাথে কাপড় পাল্টে নিবে ও। কি মনে করেছে অরণ্য নিঝুম ওর জন্য হাপ ইত্তেশ করে মরবে? জীবনেও না। একটু পরেই সব খুলে ফেলবে ও। ড্রয়িং রুমে যেয়ে বসতেই নানু ওকে সবার সামনে সোনার একটা হার পরিয়ে দিলেন। এটা নাকি নানাভাই ওনাকে দিয়েছিলেন। বড় নাতবউয়ের জন্য রেখেছিলেন এটা। এখন এই বাড়ির ছেলের ঘরের বাচ্চারা সব ছোট, তাই অরণ্যই সবচেয়ে বড় নাতি। সেই সুবাদে নিঝুমই হারটার দাবিদার। হারটা পরার পর নিঝুমের অভিমান এবার আকাশে গিয়ে উঠল। কি আশ্চর্য, অরণ্য কেমন মানুষ! বিয়ের আগের এসব ছোটখাট অনুষ্ঠানগুলোতে কে না উপস্থিত থাকে। নানু কত শখ করে ওকে হারটা পরিয়ে দিল, আর যার বউকে দিল তার কোনো গ্রাহ্যই নেই। হার্টলেস একটা মানুষ। মনে মনে এতগুলা বকা দিল ও অরণ্যকে।
একটু পরে পাশ দিয়ে অয়ন চলে যাচ্ছিল দেখে নিঝুম আশুকে বলল ওকে ডেকে আনতে। কি হয়েছে ঝুমঝুমি? উমম আসলে অরণ্যকে দেখছি না, ফোনও রিসিভ করছে না। আমি যখন আসছিলাম তখন তো ভাইয়াকে কাপড় পাল্টাতে দেখলাম, আমি তো মনে করলাম এখানে আসবে বলেই কাপড় পাল্টাচ্ছে। আচ্ছা আমি দেখছি। খানিক পরে অয়ন এসে নিঝুমকে বলল অরণ্যর রুমে যেতে। অয়নের গলার স্বরে অদ্ভুত একটা জিনিস খেয়াল করল নিঝুম, সিরিয়াসনেস। অয়ন কখনো ওকে ঝুমঝুমি ছাড়া ডাকে না, কিন্তু এখন কিছুই সম্বোধন করল না। স্রেফ নিচু গলায় কথাটা বলেই চলে গেল আসমা আন্টির কাছে। ওর বলার ভঙ্গিতে ওখান থেকে উঠে আসতে বাধ্য হল নিঝুম। অরণ্যর রুমে গিয়ে দেখে আগের মতোই খালি রুমটা। ও আগেও একবার খুঁজে গেছে, তখনও এরকমই ছিল। অয়ন কেন ওকে এখানে আসতে বলল বুঝতে পারে না নিঝুম। কেউই তো নেই রুমে। অরণ্য দুষ্টুমি করছে না তো ওর সাথে? বাথরুমে গিয়ে লুকায়নি তো? হতে পারে। এতক্ষণে একটা হাসি ফুটল নিঝুমের মুখে। অরণ্যর বোধহয় লুকোচুরিটা খুব পছন্দের খেলা। কিন্তু ও তো পুলিশ, বরং চোর ডাকাত পুলিশ। এই খেলাটা ফেরারিট হলে ভালো হতো। কিন্তু ওয়াশরুমের দরজাটা খোলার পর মুখটা আগের চেয়ে অন্ধকার হয়ে গেল নিঝুমের। কিচ্ছু নেই এখানে, একদম ফাঁকা। বের হয়ে যাবে এমন সময় অয়ন আসল। ওটা বোধহয় তোমার জন্য। টেবিলে চাপা দেওয়া এক টুকরো কাগজ দেখালো অয়ন নিঝুমকে। কাগজটা হাতে নিয়ে নিঝুম একটু অবাক হল। তাই তো, ওর নামই তো লিখা। কিন্তু এতক্ষণ ওর নজরে আসেনি কেন এটা? লিখাটা পড়ে নিঝুমের মাথা পুরো ব্লাঙ্ক হয়ে গেল। অরণ্য ঢাকায় চলে গেছে। এতক্ষণে ওর লঞ্চ বোধহয় টার্মিনাল ছেড়ে চলেও গেছে। নিঝুম কি করবে বুঝতে না পেরে ফ্যালফ্যাল করে অয়নের দিকে তাকিয়ে রইল। ডোন্ট আপসেট ঝুমঝুমি ভাইয়া কোনো কাজে গেছে শিউর। কাজ হলেই চলে আসবে। অয়ন নিঝুমকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করল। নিঝুম চুপ করে শুনল কেবল, অয়নের কথার কোনো উত্তর করল না। অয়নও আর কথা বাড়াল না। বলার জন্য কথাটা অয়ন বলল বটে, কিন্তু ব্যাপারটা ওর কাছেও গোলমেলে ঠেকেছে। ইমার্জেন্সি থাকলে ভাইয়া এরকম হুটহাট করে চলে যায় ঠিকই, কিন্তু তাই বলে কাউকে না বলে যাওয়ার রেকর্ড এই প্রথম। আর কেউ না হলে ওকে অন্তত বলে। কারণ তখন ভাইয়ার জায়গায় অনেক সময় অয়নকে প্রক্সি দিতে হয়। কিন্তু এখন তো আর সেটা সম্ভব নয়। আর পুরো ঘটনাটায় একটা রহস্যের গন্ধ পাচ্ছে ও। কিন্তু সেটা বোধহয় ভাবিকে জিজ্ঞেস করা ঠিক হবে না এখন। বেচারি খুব আপসেট আছে এই মুহূর্তে। এই নিঝু কিরে, বিছানায় এরকম বালিশে মুখ গুজে শুয়ে আছিস কেন? খাবি না? রুমানা এসে নিঝুমকে ডাকতে লাগলেন। আমার খুব ঘুম পাচ্ছে, আমাকে একটু ঘুমাতে দাও না মা। নিঝুম বালিশে মুখ গুজেই কথাগুলো বলল। মুখ তুললেই মা বুঝে ফেলবে ও কেঁদেছে। আর তখন হাজার প্রশ্নের উত্তর করতে হবে। নিঝুমের এখন একদম ইচ্ছে হচ্ছে না কোনো কথা বলতে। রুমানা বেরিয়ে আসতেই নিঝুম আবার বালিশে মুখ গুজল। অরণ্যর এত রাগ। আর নিঝুমতো ওর কাছে আসছিল ক্ষমা চাইতে। এটুকু সময় ওকে দেওয়া গেল না। আর ও ভুল কি বলেছে? একবার ঝোঁকের বশে হয়ে গেছে বলেই কি সেই অন্যায়টা বারবার করতে হবে?
আর ওদের বিয়ের কথা কেউ জানে না। বাসা থেকে কাবিন করেও রাখা হয়নি। তাহলে হুট করে এই অবস্থায় যদি কিছু হয়ে যায় তাহলে কি করে মুখ দেখাবে ওরা সবার সামনে? বাসায় প্রেসার দিয়ে অন্তত কাবিনটা করে রাখলে পরে অনুষ্ঠান করে তুলে নিলেই হবে। অরণ্যকে এটা বলার জন্য খুঁজছিল নিঝুম। ছেলেপক্ষ বারবার অনুরোধ করতে থাকলে মেয়েপক্ষ সেটা বেশিদিন না বলতে পারে না। কিন্তু ওই লোক সেটা ঠান্ডা মাথায় শুনলে তো একেবার চোরের মতো বের হয়ে গেছে কাউকে কিছু না বলে। নিষ্ঠুর একটা লোক, আবার বলে ভালোবাসি। ঘণ্টার ভালোবাসা। গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে নিঝুমের। কিন্তু জোরে কাঁদবে কি করে? কাঁদলে তো সবাই ছুটে আসবে ওই হৃদয়হীন মানুষটা ছাড়া। আসলে অভিমান, রাগ, দুঃখ কোনটা ছেড়ে কোনটা যে বেশি বুঝতে পারছে না নিঝুম। কেবল একটা জিনিস বুঝতে পারছে, প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে ওর। আরও সেটা সহ্য করতে পারছে না। কেন গেল অরণ্য ওকে ফেলে? কি অপরাধ ওর? লঞ্চের তিনতলার উন্মুক্ত স্থানে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কেবিনে ফিরল অরণ্য। দরজাটা বন্ধ করে নিঝুমকে ফোন করল এবার। পরপর দুইবার বাজার পর ধরল নিঝুম। হ্যালো নিঝুম স্বাভাবিকভাবে বলার চেষ্টা করল, কিন্তু হঠাৎ করে তাল সামলানো আসলে মুশকিল। বিশেষ করে কেউ যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে। হ্যালো, কি করো? অরণ্য বুঝতে পারছে নিঝুমের কান্না, কিন্তু আজ ওর কিছু করার নেই। সব মন খারাপ দূর করার ক্ষমতা মানুষের হাতে থাকে না। আজকের কারণটাও তেমন। আর এটুকু ওর কাছে প্রয়োজন বলেও মনে হয়েছে। সম্পর্কে মাঝে মাঝে কিছুটা দূরত্ব আয়নার মতো কাজ করে। খুব কাছে থাকলে যে চেহারাটা ঘোলাটে লাগে, দূর থেকে তার সম্পূর্ণ অবয়বটা পরিষ্কার দেখা যায়। আর আজকে ঢাকা ফেরত আসার এটা একটা বড় কারণ অরণ্যর জন্য। কিছু না। আপনি? নিঝুমের কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছে। কিন্তু অরণ্যর কাছে সেটা প্রকাশ হচ্ছে বলে ওর নিজের উপর রাগ হচ্ছে খুব। আমি ঢাকা যাচ্ছি। হুমম। রাতের খাবার খেয়েছ? আপনি? না খেয়ে আসার সময় ছিল না। আর মাকে বললে আসতে দিত না। হুমম। নিঝুম দুচোখের পাতা চেপে ধরে কান্না থামাতে চাইল, কিন্তু হচ্ছে না। লোকটা কি নিষ্ঠুর, কি সামান্য কারণে ওকে এত বড় শাস্তি দিল। আবার এখন দেখো কি স্বাভাবিক গলায় ওকে প্রশ্ন করছে। তুমি বোধহয় খাওনি। যে খেয়ে নাও। নিঝুমের খুব ইচ্ছে হচ্ছিল যে বলে, আমার খাওয়া নিয়ে আপনার এত চিন্তা করা লাগবে না। কিন্তু সব সময় সব কথা বলতে নেই। সেটা সত্যি হলেও না। সত্যিটা সহজভাবে নেওয়ার মতো মেরুদণ্ড সবার থাকে না। অরণ্যরও নেই। শুধু শুধু অরণ্যকে বিশেষ একটা সম্মানিত স্থানে বসাবার কোনো মানে নেই। ও আর 5টা ছেলের মতোই সাধারণ। আপনি খান। খেয়ে শুয়ে পড়ুন। নিঝুমের স্বরের উষ্মাটুকুতে কেন যেন আজ ব্যথিত হল অরণ্য। বউটা খালি ওকে উল্টো বোঝে। আচ্ছা রাখি তাহলে। আচ্ছা। বলে রেখে দিল নিঝুম। একটুও ইচ্ছে হচ্ছিল না ফোনটা রাখতে, কিন্তু অভিমানে গলা পর্যন্ত উপচে আছে নিঝুমের, অরণ্যর দায়সারা ফোনে, তাই আর কথা বলতে ইচ্ছে হল না ওর। আজ অনেকদিন পর একা শুবে ও। অরণ্য নেই।
কেমন যেন একটা শূন্যতা অনুভব হচ্ছে ওর। নিজেই নিজেকে বোঝানোর চেষ্টা করল, কি হয়েছে, অরণ্য গিয়েছে তো? অরণ্য আসার আগেও তো একাই ছিল ও। তখন তো এমন হতো না, তবে আজ কি হলো? তখন পারলে আজও পারবে। আর ও অরণ্যকে ফেলে যায়নি, অরণ্য ওকে ফেলে রেখে গেছে। কিন্তু হাজার চেষ্টা করেও আজ খাবার গলা দিয়ে নামবে না ওর। ওই অবস্থাতেই আবার বালিশে মাথা গুজল ও। শোনো, কোনো একদিন আকাশ বাতাস জুড়ে রিমঝিম বর্ষায় দেখি তোমার চুলের মতো মেঘ সব ছড়ানো, চাঁদের মুখের পাশে জড়ানো। মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো। সেই দিন পরদিন বিকেলে সবাই ওরা ছাদে বসে আছে। অয়ন সব পিচ্চিদের নিয়ে গানের আসর বসিয়েছে। নিঝুম আসতে চাইনি বলে আশুকে দিয়ে জোর করেই ওকে ডেকে আনিয়েছে অয়ন। না পেরে নিঝুম মাদুর তার এক কোনায় চুপ করে গিয়ে বসল। ধীরে ধীরে বড়রাও দু একজন এসে বসল। গানটার জন্যই কিনা কে জানে, আকাশের কোণে সত্যি সত্যি একটু একটু করে মেঘ জমছে। অয়ন চমৎকার গান গাচ্ছে, কিন্তু নিঝুমের সেটা কান দিয়ে ভালো করে ঢুকছে না। ওরা ঢাকায় কবে যাবে, সেটাই এখন ওর মাথায় ঘুরছে। সারা রাত এক ফোঁটা ঘুম হয়নি ওর। সকালে ওঠার পর থেকে আসমা আন্টির থমথমে মুখটা দেখে মনটা আরও খারাপ হয়েছে। অরণ্য এভাবে যাওয়াতে আন্টিও খুব রেগেছে। কিন্তু তাতে অরণ্যর কি? সে তো দিব্যি হাওয়া খেয়ে বেড়াচ্ছে। আর সব বকা আজ অয়ন খাচ্ছে। অয়নকে বকা দিয়ে আন্টির রাগ হয়তো একটু কমেছে, কিন্তু নিঝুম কি করে? কালকে নদীর পাড়ে গিয়ে যে আনন্দটুকু করেছিল সবটুকু অরণ্য নিজের সাথে নিয়ে চলে গেছে। একটা দীর্ঘনিশ্বাস ছাড়া ওর কাছে এখন আর কিছুই নেই। এই সময় সত্যি সত্যি চারদিক অন্ধকার করে এল। গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হতেই বড়রা তাড়াতাড়ি নিচে ছুটল, টানা বারান্দায় কাপড় শুকাতে দেওয়া। তুলতে হবে। ছোটরাও সবাই নিচে যাবার জন্য ব্যস্ত। এমন সময় গানের নতুন কলি শুনে থমকে গেল সবাই। কেউ একজন বৃষ্টিতে ভিজতে ভিজতে ছাদে উঠে আসছে। স্বরটা নতুন। আরও একদিন। তামসি তমসিনী রাত্রি। ঘুম ঘুম, নিঝুম। জীবন পথের সব যাত্রী। আমি একেলা। চলেছি নিরুদ্দেশ যাত্রী। রাতজাগা এক পাখি। শুনি জীবনজয়ের গীতগাত্রী। মনে হলো মোর দুঃখরাতে যেমন করে ভোলাতে। মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো। সেই দিন গানটা শোনার সাথে সাথে নিঝুমের চারপাশে হাজার ফুলের মেলা শুরু হয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার আকাশটা দারুণ রোমান্টিক মনে হতে লাগল। বৃষ্টিতে মাখামাখি লোকটাকে দেখে ওরও ওদের সাথে গাইতে ইচ্ছে হল। আরও একদিন। আমার খাঁচার পাখি চন্দনা। গীথি না, আনমনা। কি যে ভাবে বসে তা জানি না। সন্ধ্যাবেলায় হঠাৎ ঘরেতে ফিরে দেখি উড়ে গেছে, চলে গেছে আমার খাঁচার পাখি চন্দনা। মনে হলো মোরে পিছে ফেলে যেদিন তুমি চলে গেলে।
মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো, মন হারালো, হারালো, মন হারালো। সেই দিন অরণ্যকে দেখে কখন রাগ অভিমান ভেঙে ছুটে এসেছিল, নিঝুম জানে না। অরণ্যর বুকে ঝাঁপিয়ে পড়তেই ওকে দুহাতে বন্দি করে নিল লোকটা। কিন্তু পাশ থেকে তখন কেউ বলছিল, ঝুমঝুমিটা তো ভীষণ বেহায়া, একদম সেলফ রেসপেক্ট নেই। খুক খুক শব্দ শুনে অরণ্য পিছনে ফিরে তাকাতেই লজ্জা পেয়ে নিঝুমকে তাড়াতাড়ি ছেড়ে দিল। আয় হায় আম্মু দাঁড়ান। আম্মু কখন আসল? নিঝুমও লাফ দিয়ে পিছনে সরে গেল। এখন কি হবে? আসমা ছাদের দরজার চৌকাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ব্যাপারটা দেখছিলেন। বৃষ্টির মধ্যেও ওরা কেউ নিচে নামেনি দেখে উনি নিজেই আবার ডাকতে আসছিলেন। অয়নের আবার ঠান্ডার দোষ আছে। একটু ঠান্ডা লাগলেই খুব সহজে ওর কাশি হয়ে যায়। আর এসে দেখেন বৃষ্টির মধ্যে নায়ক নায়িকা তো ভিজছেই, সাথে বাচ্চা কাচ্চাগুলোও কম যায় না। হা করে পুরো সিনেমা গেলছে। ওনাকে দেখ অরণ্য তোতলাতে লাগল। মমমামাম্মু তুমি? হান জি ম্যা। তেরি মাম্মি। কেন আমাকে অডিয়েন্স হিসেবে পছন্দ হচ্ছে না? না মা মাম মানে কি বলছো এসব তুমি আম্মু? তুমি অডিয়েন্স কেন হবা? অরণ্য তোতলাতে লাগল ভয়। মা তো আর জানে না যে ও বউরে জোড়ায় ধরসে। নিঝুম ওর বিয়ে করা বউ। যদি খারাপ কিছু ভাবে আম্মু তাহলে ও শেষ। তাই তো মা তুমি অডিয়েন্স কেন হবা? তুমি হলা গিয়ে ফিল্ম মেকার। তুমি যা বলবা তাই। পাশ থেকে অয়ন এসে আসমাকে জড়িয়ে ধরল। ভাইয়া আর ঝুমঝুমির কপালে আজ গন্ধলাই আছে মনে হচ্ছে, তাই না? আমি ওদিকে মনে করলাম আমার বাচ্চা দুটো কত ভদ্রলক্ষ্মী, শান্ত শিষ্ট, সংস্কারী, আর এদিকে তো দেখি ঘোর কলিকাল চলছে। একেবারে সেই রকম সব কিছু। মা হয়ে আমার তো মাথা পুরো বো বো করে ঘুরছে। কি অবস্থা আমার! আসমা ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। নিঝুমের তো শাশুড়ির কথা শুনে হয়ে গেছে। এখন কি হবে কে জানে? বিয়েটা ভেঙ্গে দেবে না তো আন্টি ওকে খারাপ মনে করে। লজ্জায় আর দুঃখে কান্না চলে আসছে ওর। আসমা একবার অরণ্য আর একবার নিঝুমের মুখের দিকে তাকালেন। ছাড় তো অনু, আমি নিচে যাই। ও দুটো তো আর আমাকে ভালোবাসে না যে আমাকে জড়িয়ে ধরবে, নিজেরাই যা করার করুক। আমার কাজ বউ তাড়াতাড়ি ঘরে তোলা। আমি বরং বিয়াইনকে গিয়ে সেটাই বলি যে মেয়ে যত তাড়াতাড়ি পারেন আমার বাড়ি পাঠিয়ে দেন, না হলে আমার ছেলে ভোরের আগে বাড়ি ফিরা ভুলে যাবে। নিঝুম লজ্জায় মাথাই তুলতে পারছে না। আল্লাহ, আন্টি তো তাহলে সবই জানেন। অরণ্য যে রাতে ওর কাছে থাকে এটা আন্টির সামনে দাঁড়িয়ে ও কি করে স্বীকার করবে? অরণ্য মাথা নিচু করে দাঁড়িয়ে রইল অপরাধীর মতো। মার কাছে এভাবে ধরা খেয়ে গেল। এখন ও কি জবাব দিবে মা যদি জিজ্ঞেস করে যে তুই রাত্রে নিঝুমের সাথে কোনো অধিকারে থাকিস? মা কিভাবে টের পেল? ও তো একটু শব্দ না করে ঢোকে বাসায়। তাহলে ওকে তো খারাপ ভাবছেই, সাথে ঝুমকেও না। আম্মু ভুল বুঝলে খুব খারাপ হয়ে যাবে পুরো ব্যাপারটা। কি অবাক হচ্ছিস যে আম্মু জানে কি করে? আসমার কথায় ঢোক গিলল অরণ্য। ওর মাথা এখন এমনিতেই কাজ করছে না।
আম্মু এরকম করে প্রশ্ন করলে ও তো হালে পানি পাচ্ছে না। অরণ্য কোনো কথাই বলল না। কি বলবে? মাথা নিচু করতে করতে থুতনি গিয়ে বুকে ঠেকেছে ওর। আজকে তো মনে হয় কান ধরে উঠবস করলেও রেহাই নেই। ওরে, আমিও পুলিশের মা, সারারাত খাবারগুলো তোর অপেক্ষায় পড়ে থাকে। সকালে এসে ওগুলো আমাকেই তুলতে হয়। নিঝুমকে দেখার পর থেকেই এই রোগে ধরেছে তোকে। এইবার অরণ্য আর চুপ থাকতে পার না। আম্মু হয়তো এবার বলেই বসবে যে নিঝুম ভালো মেয়ে না। অরণ্য এটা কোনোভাবেই সহ্য করতে পারবে না। ও মার হাতটা ধরল তাড়াতাড়ি। আম্মু প্লিজ বিশ্বাস কর, ঝুমের কোনো দোষ নেই। ও তো আমাকে আমিই জোর করে ওর বাসার নিচে গিয়ে দেখা করতাম। নিঝুম ততক্ষণে কেঁদে চারদিক ভাসিয়ে ফেলছে। আরে আমি কখন বললাম যে নিঝুম খারাপ? আম্মু আমি সত্যি বলছি, ঝুমের কোনো দোষ নেই। মানে আমরা বিয়ে। ওর মুখের কথাটা কেড়ে নিলেন আসমা বেগম। জানি তোরা বিয়ে করে নিয়েছিস। আমার কাছে তোদের বিয়ের ছবি আছে। আসমা বেগমের কথায় অরণ্য হতবাক হয়ে গেল। ছবি? ছবি কোত্থেকে আসলো আম্মুর কাছে? ছবি আছে মানে? আম্মু আমরা ইচ্ছে করে এই বিয়ে করিনি, পরিস্থিতি এমন হয়েছিল যে করতে বাধ্য হয়েছি। জানি। অনু আমাকে বলেছে তোদের ব্যাপারটা। মার কথায় অরণ্য অয়নের দিকে তাকালো। অয়নকে পৈপি করে মানা করেছিল ব্যাপারটা আম্মুকে না জানাতে। সময় হলে ও নিজে মাকে জানাত। কিন্তু এখন তো সব ওর নিয়ন্ত্রণের বাইরে। এখন ও কি করে সবটা সামলাবে? অয়নকে ধরে দুটো থাপ্পড় মারতে মন চাচ্ছে। ভাইয়া আমার উপর রাগ করিস না। আমি আম্মুকে বলতে বাধ্য হয়েছি। কেউ একজন আম্মুর ফোনে তোদের ওই ধরে বেঁধে বিয়ের ছবি পাঠিয়েছিল। সাথে কাবিনে তোরা স্বাক্ষর করছিস সেসব ছবিও ছিল। আম্মুর দেখে অজ্ঞান হওয়ার অবস্থা। তাই বলতে বাধ্য হয়েছি। অয়নের কথায় অরণ্য একদম বোবা হয়ে গেল। তলে তলে এত কিছু করে ফেলেছে ওই রাইসুলের বাচ্চা। ওই শয়তানটাকে পেলে হাড়গোড় সব গুঁড়ো গুঁড়ো করবে অরণ্য। যাক, যা হয়েছে হয়েছে, চুরি ছুপি যা করার ছিল করেছিস। কিন্তু আর লুকোচুরি করার দরকার নেই, অন্তত আমার সামনে। আমি বিআইনকে যেয়ে বলছি তোদের বিয়ে যত দ্রুত এরেঞ্জ করা যায় করার জন্য, বাকিটা উপরালার ইচ্ছা। আন্টি আম্মুকে বলবেন না প্লিজ, আম্মু এই বিয়ের কথা শুনলে আমাকে মেরাই ফেলবে। নিঝুম ফুপিয়ে কেঁদে উঠল আবার। এমন খারাপ পরিস্থিতিগুলো ওর জীবনে কেন হচ্ছে? আসমা এগিয়ে গিয়ে নিঝুমকে জড়িয়ে ধরলেন। তুই কি পাগল নিঝুম? আমি কি গিয়ে ওই বিয়ের কথা বলবো নাকি তোর মাকে? এখন তোর চাইতে তো আমার পেটের ছেলের দোষ বেশি এখানে। ও তোকে রক্ষা করতে পারেনি। তুই তো হচ্ছিস ঘটনার শিকার। আসমার কথায় এতক্ষণে একটু ভরসা পেল নিঝুম। আন্টি বোধহয় তাহলে ওদের মাফ করে দিয়েছেন। কিন্তু আন্টিকে বিয়ের ছবি পাঠালো কে? একই প্রশ্ন অরণ্যর মাথার মধ্যেও ঘুরছে। ব্যাপারটা রাইসুল করল না অন্য কেউ? আর আমাকে আন্টি বললে আমি কিন্তু আর তোর কোনো কথার জবাব দেব না নিঝুম। আইনত তুই এখন আমার বাড়ির বড় বউ। নিঝুমের থুতনিটা একটু নেড়ে দিল আসমা। শাশুড়ির কথায় এবার গাল দুটো লাল হয়ে গেল নিঝুমের। সরি মা, আর বলবো না। কিন্তু আব্বু আম্মু ফুপির সামনে কি করব?
সে তোকে ভাবতে হবে না, ওটা ম্যানেজ করার দায়িত্ব আমার। আসমা হাসতে হাসতে বললেন। মায়ের মুখে হাসি দেখে এতক্ষণে সহজ হয়ে এল অরণ্য। আর একটু হলে ওর চোখে পানি এসে যাচ্ছিল। আম্মুকে দুঃখ দেওয়ার এক ফোঁটা ইচ্ছে ওর নাই। ওরা দুভাই এটা মাথায় রাখার চেষ্টা করে সব সময়। আজ ওর কারণে আম্মু কষ্ট পেলে সত্যিই তো ও আর যাওয়ার কোনো জায়গা থাকত না। আব্বু আর আম্মু হলো ওর সবচেয়ে কাছের বন্ধু, সবচেয়ে অকৃত্রিম আর ভালোবাসার। এই তুই একটু হাসরে অরু। তোর এই গম্ভীর মুখটা দেখলে আমার খুব খারাপ লাগে। কি এক পুলিশের চাকরিতে ঢুকলি তুই আর আমার হাসিখুশি ছেলেটা একটা রাগী লোক হয়ে গেল। এখন বউটা যদি তোকে একটু সাইজে আনতে পারে। মার কথায় এবার সত্যিই হেসে ফেলল অরণ্য। সাথে আশেপাশের পিচ্চি বাচ্চাগুলো। ওরাও যে ওদের সব কথাগুলো গোগ্রাসে গিলছিল সে কথা একদম ভুলে গিয়েছিল ওরা। ওদের হাসতে দেখে এবার দুহাত মুখ ঢাকল নিঝুম। হাতের মুঠোটা খুলে আরেক দফা লজ্জা পেল নিঝুম। অরণ্য এটা কি দিয়েছে ওকে? ছোট বাক্সটার গায়ের লিখা পড়ে কি করবে ও বুঝতে পার না। এটা তো ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল। ছাদ থেকে নামার সময় ওর হাতে আস্তে করে গুজে দিয়েছে ফাজিলটা। তাড়াতাড়ি ওটা নিজের হ্যান্ড ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখল ও। এমনি আন্টির সামনে ধরা পড়ে যাতা অবস্থা, তার মধ্যে আবার এই সব। ছি, আর যদি একবারও অরণ্য ওকে উঠে আসে তো ঠিক আসমা আন্টিকে বলে দিতে হবে। বুঝবে মজা ওই সব পচা কাজ করার খেসারত। একা একাই ছাদে থাকা কথাগুলো মনে হওয়াতে মুখ টিপে টিপে হাসতে লাগল নিঝুম। নিজের রুমে ঢুকে কাপড় ছেড়ে সোজা বিছানায় শুয়ে পড়ল অরণ্য। বাপরে, খুব বাঁচা বেঁচে গেছে আজ। কি ভয়ঙ্কর পরিস্থিতি হতে হতে বেঁচে গেছে ওরা। আম্মু যে তার এত ভালো অভিনেত্রী জানা ছিল না। বরিশাল এসেও তো একদম কুলপি এঁটে ছিল মুখে। আর অয়নটাও। ওকে বললে কি হতো যে আম্মুকে ও বলে দিয়েছে। ভাবতে ভাবতেই ওর খেয়াল হলো যে মার মোবাইলটা চেক করতে হবে ওকে। কোনো ছবি কবে পাঠিয়েছিল? কোনো নাম্বার থেকে? আর বিয়ের ব্যাপারটা কি শুধু আম্মু জানে না বাবাও জানে? উহহ, অরণ্য লাইফটা ভাজা ভাজা হয়ে যাচ্ছে রে তোর এই প্রেমে পড়ে। দরজায় টক টক শব্দ শুনে মাথাটা বালিশ ছেড়ে উঁচু করে দেখে নিঝুমের মাথাটা দেখা যাচ্ছে। পরক্ষণেই টুপ করে ঘরে ঢুকে দরজাটায় ছিটকিনি দিল নিঝুম। কি ব্যাপার? অরণ্য চোখবন্ধ করতে করতে জিজ্ঞেস করল। কোনো ব্যাপার না, এমনি এলাম। তুমি ওরকম করে ঢাকা গেলে কেন? আর আবার ম্যাজিকের মতো চলেই বা এলে কেন? হুমম, ম্যাজিকের মতো চলে এলাম, এই কি তবে মোর অপরাধ? না, আমি মোটেই তা বলিনি। আমি জানতে চাইছি অমন হুট করে গেলে কেন? আমাকে বলে গেলে কি এমন ক্ষতি হতো? দুটো কারণ। এক, বলে গেলে বলার সাথে সাথে কান্না শুরু হয়ে যেত আর তোমাকে ওভাবে কাঁদতে দেখলে আমার যাওয়ার ইচ্ছা অর্ধেক হয়ে যেত। আর ফিরে এসে এরকম তুমিও শোনা যেত না। আর যাওয়াটা খুব জরুরি ছিল আমার জন্য। ঠিক আছে, বুঝলাম। কিন্তু আমি তো আগেও তোমাকে তুমি বলেছি। নিঝুম বিছানায় এসে বসল। জরুরি প্রয়োজন? কি এমন জরুরি প্রয়োজন ছিল যে কাউকে কিছু না বলে এমন চোরের মতো যেতে হলো অরণ্যকে? একদিনেই কেমন ক্লান্ত দেখাচ্ছে অরণ্যর মুখটা। নিঝুমের খুব ইচ্ছে হলো ওর মুখটায় আলতো হাত ছোঁয়ায়।
কিন্তু কাল বিকেলের কথা মনে পড়াতে আর সাহস হল না। বলেছ, আবার রাগ হলেই আপনি বলবা। বলতে বলতে হেসে ফেলল অরণ্য। নিঝুমও মাথা নিচু করে হাসল এবার। এটা সত্যি, রাগ হলেই অরণ্যকে আর তুমি বলতে ইচ্ছে হয় না ওর। চুপ করে খানিক বসে থাকল নিঝুম। অরণ্য চোখ বন্ধ করে শুয়ে আছে। ঘুমিয়ে গেল নাকি? অরণ্য নিঝুম দুইবার ডাকার পরে সাড়া দিল অরণ্য। ঘুমে চোখ বুজে আসছে ওর। আলসেমি ভরা একটা হাই তুলে নিঝুমকে পাশে শুয়ে পড়তে বলল ও। নিঝুমও আর কথা বাড়াল না। চুপটি করে শুয়ে পড়ল অরণ্যর পাশে। অরণ্য, অরণ্য, হুম্মম, ঘুমাও, উম্মম, শোনো না, বল, আই অ্যাম সরি। কেন? আমি আসলে কাল ওভাবে তোমাকে ওই কথাগুলো বলতে চাইনি। তুমি হার্ট হবা বুঝতে পারিনি। সরি। না, ঠিক ততটা হার্ট হইনি যতটা তুমি মনে করছো। আমারও ভুল ছিল, তাই শুধরাতে গিয়েছিলাম। মানে? নিঝুম শোয়া থেকে বসল। তুমি ঢাকায় কি করতে গিয়েছিলে? কি ঠিক করতে? বলছি, ওই কালো ব্যাগটা নিয়ে আসো। নিঝুম টেবিলের উপর থেকে অরণ্যর দেখানো ব্যাগটা আনল। অরণ্য খুলে ওর হাতে এক থোকা টাকা দিল। এটা কি? টাকা। টাকা? আমাকে টাকা দিচ্ছ কেন? বিয়ের গিফট নাকি? বলে নিঝুম হাসতে লাগল। কারণ এটা তোমার পাওনা টাকা। আমার পাওনা টাকা? কিন্তু আমি তো কখনো তোমাকে টাকা ধার দেইনি। ইনফ্যাক্ট আমি এত টাকা একসাথে কখনো দেখিনি। না, এটা ধারের টাকা না, বাট তোমার টাকা। তোমার দেন মোহরানা শোধ করে দিলাম। ও থ্যাঙ্কস। কিন্তু এটা পরে দিলেও হতো না, বউয়ের গায়ে হাত দেওয়ার আগেই এটা শোধ হওয়া উচিত। আই অ্যাম সরি। আরে শরীর কি আছে? আমি তো জানি তুমি আমাকে ভালোবাসো। এটুকু ভরসা তোমার প্রতি আমার আছে। আমি আসলে আম্মু আব্বুর সামনে আমাদের রিলেশনটাকে কোনোভাবে ছোট দেখাতে চাই না। তুমি প্লিজ আমাকে ভুল বুঝো না। আমার টাকা চাই না। নিঝুম টাকাগুলো অরণ্যর পাশে রেখে দিল। কাল অরণ্য ছিল না, সারারাত এক ফোঁটা ঘুম হয়নি ওর। টাকা দিয়ে কি করবে? টাকা দিয়ে কি কালকের মন খারাপটা কি দূর করা যেত? এই যে এখন অরণ্য ওর সামনে আছে, এটুকু পেলেই ও খুশি। আল্লাহ ওর সামনে থেকে অরণ্যকে যেন কখনো না সরায়। না ঝুম, এটা আল্লাহর নির্দেশ। এটার সাথে বেশি বা কম ভালোবাসার কোনো সম্পর্ক নেই। এটা আমাদের বিধান। তর্ক না করে এটা মেনে নেওয়াই উচিত। আমি দুর্বল মুহূর্তে ভুল করেছি, এটা হয়তো গুনাহই হয়ে গেছে। কাল তোমার কথার পরে আমার কথাটা মনে পড়েছে যে, তাই তো আমি তো দেন মোহরানা পরিশোধ করিনি তোমার। আম্মু একদিন গল্পের ছলে কথাটা বলেছিল তোমাকে আংটি পরানোর পরে। তাই টাকাটা আনতে গিয়েছিলাম। নিঝুম অরণ্যর কথায় হা করে তাকিয়ে রইল। অরণ্য কি পাগল? আর 2 দিন পরেই ওরা ঢাকা ফেরত যাবে। এখন এসব করার কোনো মানে হয়? আর এটা তোমার কাছে রাখো।
নীলাভ সবুজ রঙের একটা কাগজ ধরিয়ে দিল অরণ্য ওর হাতে। কি এটা? খুলে দেখ। কাগজটা খুলে একফালি সূর্যের মতো উজ্জ্বল আলোতে হেসে উঠল নিঝুমের মুখ। ওদের বিয়ের এভিডেন্স। ওর স্বাক্ষরের উপর অরণ্যর স্বাক্ষরটা দেখে খুব মায়া লাগল। কেমন যেন করে উঠল বুকের মধ্যে। সেদিন ঘোরের মধ্যে সিগনেচার করেছিল। কি হচ্ছিল, ও নিজে কি করছিল কিছুই মাথায় ঢুকছিল না। কিন্তু এখন কেমন বুকের কাছটায় দলা মতো পাকিয়ে আসছে। ওর ম্যারেজ সার্টিফিকেট। অরণ্যর বউও মাথা উঁচু করে এটা তো ও এখন বলতেই পারে। কাগজটা ভালো করে চেক করে নিও। রেজিস্টারের শিল, রেজিস্ট্রেশন নাম্বার আছে কিনা দেখো। জাল হলে আবার জেল হতে পারে আমার। বা ফলস হলেই বা তোমার কি দোষ? তুমি কি কাজী নাকি? কাজী না হই তখন এটা বলতে পারো বিনা বিয়েতে তোমাকে আমি ইউজ করেছি নিজের মনোরঞ্জনের জন্য। ছি, আমি এত নিচু মনের নই। সেই দিন আমরা দুজনেই ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলাম। তোমার কোনো দোষ ছিল না আমি জানি। না, আমি ইচ্ছার বিরুদ্ধে করিনি। তবে হ্যাঁ, ব্যাপারটা প্রি প্ল্যান্ড ছিল না আর ওভাবে বিয়ের পক্ষে আমি কখনোই ছিলাম না। তবে বিয়ে আমি তোমাকে যে কোনো অবস্থায়ই করতে রাজি। সেটা অনুষ্ঠান করে হলে ভালো, না হলেও ইটস ওকে। অরণ্যর কথায় নিঝুমের মনটা কেমন যেন হালকা হয়ে গেল। মনে হলো মেঘ হয়ে আকাশে ভেসে বেড়ায়। অরণ্য ওর মন রাখতে এগুলো বলল কিনা জানে না নিঝুম, কিন্তু ওর ভীষণ ভালো লাগল। থ্যাঙ্কস। ওভাবে চিন্তা করলে আমিও রাজি ছিলাম, বাট আব্বু আম্মু শুনলে খুব দুঃখ পেত। কিন্তু বিয়ে তো আমিও তোমাকেই করতাম। যা কদমের উপর, তাহলে এতটুকু বিশ্বাস আছে নাকি? আবার পচা কথা, আমি কিন্তু সরি বলেছি। আর আমি আমার স্বামীকে অবশ্যই বিশ্বাস করি। তাই 100%। 100 ভাগ। তাহলে তো আমি প্রমাণ চাই। এই যে নাও তোমার টাকা। এটা আমার লাগবে না। এরকম লাখ টাকা আমার অরণ্যর চেয়ে দামি না। আমার অরণ্য কোটি টাকার চাইতেও দামি। তুমি ঠিক আছ তো বউ? মানে তুমি এত সহজে স্বীকার করে নিলা যে আমি তোমার কাছে দামি? হ্যাঁ, দেখো তুমি তো বেতন পাও। এখন সেই টাকা থেকে তুমি বাবা মাকে দিবে, তাই না? হ্যাঁ, দেই, বাট বাবা নেয় না। আর আম্মু এতদিন নিত, বলতো এই টাকায় তোর বউয়ের গয়না বানাবো। কিন্তু গত মাসে বলছে বিয়ের পর থেকে সেই টাকাটা তোমাকে দিতে। আচ্ছা, সেটার কথা পড়ে এখন স্বাভাবিক যেটা সেটা বলি, তুমি আমাকে কিছু টাকা তো হাত খরচ হিসেবে দিবে নাকি? নিশ্চয়ই আমার বউ, আমি দিব না তো কে দিবে? ওকে তো কত দিবা? এখন ঢাকায় থাকা অবস্থায় 5,000-এর মতো দিতে পারব। বাইরে পোস্টিং হলে বলতে পারছি না। অবস্থা বুঝে ব্যবস্থা। আসলে আমার চাকরি তো খুব বেশি দিন হয়নি। প্রমোশন পেলে আমার বেতনের সাথে সাথে তোমার বেতনও বাড়বে। মজা পাইলাম। ওকে তো বছরে কত দিচ্ছ? 5-12-60,000। 3 বছরে প্রায় 2 লক্ষ। তো তুমি আমাকে না ছাড়লে আগামী 10 বছরে তুমি আমাকে 6 লক্ষ টাকা দিতে যাচ্ছ। বুঝেছ মিস্টার অরণ্য? তাহলে এরকম করতে করতে একদিন কোটি টাকাতে পৌঁছেই যাব, কি বল? যাক ভালো। কিন্তু তারপরও এটা তোমার। কেন আমি জানি না, বাট আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। এটা তুলে রাখো।
পুরো 2,01,000 টাকা। আমার না জানো খুব হাসি পাচ্ছে। কেন? দেখো আমি কিন্তু তোমার কাছে বিয়ে বসিনি, আমিও বিয়ে করছি। আর পড়া শেষে আমিও কিছু করতে চাই। সো কিছু করলে আমারও ইনকাম হবে, বাট তুমি কিচ্ছু পাবা না, তোমার লস আমার লাভ। ওকে, তাহলে আমি এখনই আমার পাওনা মিটিয়ে নেই, কি বল? মানে? নিঝুমের প্রশ্নের উত্তর না দিয়ে হ্যাচকা টানে নিঝুমকে বুকের উপর টেনে নিল অরণ্য। নিঝুমের কানে ঠোঁট ঠেকিয়ে ফিসফিস করে কিছু বলল। নিঝুম তখন কাঁপছে আপাদমস্তক। অরণ্যর ফিসফিস করে বলা কথাগুলো রক্তে ভীষণ রকম আলোড়ন তুলছে, শরীর মাতাল হয়ে উঠছে। কিছুক্ষণ আগে নিজের কাছে করা প্রতিশ্রুতির সবটা ভুলে গেল নিঝুম নিমেষেই। সেই রাতে রাত ছিল পূর্ণিমা। রং ছিল ফাল্গুনী হাওয়াতে। সব ভালো লাগছিল চন্দ্রিমায়। খুব কাছে তোমাকে পাওয়াতে। সময়ের ব্যবধানে দুটো শরীরের পার্থক্য ঘুচে যেতে লাগল আবার। অরণ্যের গভীরে ডুবতে ডুবতে রুক্ষ মরু প্রান্তরের বৃষ্টির জলের মতোই সবটুকু ভালোবাসা শুষে নিতে লাগল নিঝুমের বেহায়া শরীরটা। মন খুশি উর্বশী সেই রাতে। সুর ছিল, গান ছিল এই প্রাণে। ওই দুটি হাত ছিল এই হাতে। কি কথা বলছিলে মন জানে। সব ভালো লাগছিল, তুমি ছিলে তাই। মন ছিল মনেরই ছায়াতে। ওস্তাদ নামগুলারে সব বোর্ডের মধ্যে তুইলা ফেলছি। একটু চোখ বুলান তো সব ঠিক আছে কিনা। কোনো সা বাদ পড়লে বইলেন তুইলা দিমনে। খসরু গাল চুলকাতে চুলকাতে বলল। রাইসুল এতক্ষণ চেয়ারে বসে মিনারেল ওয়াটার খাচ্ছিল বোতল থেকে। খসরুর কথায় বোতলটা রাখল। চেয়ার ছেড়ে উঠে বোর্ডটার সামনে গিয়ে দাঁড়াল। মনোযোগ দিয়ে নামগুলো একবার দেখল, এরপর খসরুর কাছে একটা মার্কার চাইল। রাইসুল তার সিদ্ধান্তে অটল। এএসপি অরণ্য রহমানকে উচিত শিক্ষাটা দিয়ে ছাড়বে ও। নিজের আদরের ভাইয়ের মৃত্যুটাকে এত সহজে মেনে নিবে না ও। কঠিন শাস্তি পেতে হবে অরণ্যকে। এতদিন এমনি এমনি চুপ করে বসেছিল না ও। সময় নিচ্ছিল অরণ্যর দুর্বলতাগুলোকে সঠিকভাবে চিনে নেয়ার জন্য। সাদা বোর্ডটায় লিখা নামের তালিকাটা থেকে একটা করে নাম মার্কার দিয়ে কাটতে কাটতে নিচে থেকে উপরে দিকে উঠল ও। অয়নের নামটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আরও উপরে উঠল। অরণ্যর কষ্টটা হতে হবে ইউনিক। অয়নকে মেরে ঠিক সমান সমান কষ্ট দিলে আর ওর আনন্দ কোথায়? ওর আনন্দ তো আর সামান্য এই ছাপোষা অরণ্যর বেতনের মতো হলে হবে না, অরণ্যর কষ্ট হতে হবে অসহনীয়। এমন শাস্তি দেব তোকে অরণ্য যে চোখ বন্ধ করলেও তোর চোখে আর জীবনে ঘুম আসবে না। তোকে রাইসুলের চেয়ে দ্বিগুণ কষ্ট ভোগ করতে হবে। ঘোর লাগা চোখে উপরের নামটার উপর বৃদ্ধাঙ্গুলিটা বোলাল। জিভটা নিজের অজান্তেই চাটল রাইসুল। তারপর ধূর্ত শেয়ালের মতোই নিষ্ঠুর একটা হাসি দিল। অরণ্যর দুর্বলতাটাকে খুব সুস্পষ্টভাবে চিনে ফেলেছে ও। মেয়েটা খুবই সুন্দরী, ওর সঙ্গ দারুণ উপভোগ্য হবে নিশ্চয়ই। জিজু, আমরা এত দূরে আসলাম আর একবার একটু কুয়াকাটার বিচ একটু দেখব না? আমার বান্ধবী ঐশী ওর ফুফুদের সাথে কুয়াকাটা ঘুরতে গিয়েছিল। ও বলেছিল এই সমুদ্র সৈকতটাও নাকি অনেক সুন্দর। জিজু প্লিজ, আমরা একদিনের জন্য কি ওখানে যেতে পারি না? এত দূরে বারবার তো আমাদের আসা হবে না। আশু খুব করুণ মুখ করে অরণ্যর কাছে আবদার করল। কিন্তু আশু ওখানে যেতে গেলে তো অন্তত দুদিনের একটা প্রিপারেশন লাগে।
আমার হাতে তো একদম সময় নেই। অরণ্য অসহায় গলায় বলল। ছোট মানুষ শখ করছে, না বলাও মুশকিল। জিজু প্লিজ। আশু কান্না কান্না গলায় বলল। আশুর কথায় অরণ্য চিন্তায় পড়ে গেল। একমাত্র শালি তার উপর ঝুমের ছোট। আর আশু ওর অনেক হেল্প করছে, একবার তো ধরা ধরা খেতে খেতে বাঁচিয়ে দিয়েছে। ওর অনুরোধ ফেলে কি করে? কিন্তু ছুটিও তো নাই। মহা জ্বালায় পড়া গেল। এদিকে বাবা আর শ্বশুরও এসে হাজির। পরশু সবার একসাথে ঢাকা যাবার কথা। অয়ন তো কালকেই চলে যাবে সকালে। এখন এই অবস্থায় কি করবে ও? কুয়াকাটা যাওয়া মানে কাল সারা দিন, পরশু ব্যাক আসলেও বরিশাল আসতেই আধাবেলা, আর দুপুরে ব্যাক করলে তো একদম রাত হয়ে যাবে। তারপর দিন ও যদি প্লেনেও ব্যাক করে তাও দুপুর হবে কমসে কম। এরকম হলে এসপি স্যার ওকে কত আদরের সাথে যে সম্ভাষণ জানাবে এখনই বুঝতে পারছে ও। আমার বোরটা কি খুব ব্যস্ত? নিঝুম কফির মগটা ধরিয়ে দিল অরণ্যর হাতে। লাল রঙের নেসক্যাফে লিখা মগ। গরম ধোয়া ওঠা মগটা দেখে অদ্ভুত এক ধরনের আনন্দ হল ওর। না ঠিক কফি দেখে নয়, কিন্তু নিঝুমের কফির মগ এনে ওর হাতে দেওয়াটা, এই যত্নটুকু খুব ভালো লাগে ওর। তোমার কি খুব কফির তেষ্টা পেয়েছিল? নিঝুম একেবারে ওর গায়ে হেলান দিয়ে বসল। অরণ্য ছাদের কার্নিশে দুই পা ঝুলিয়ে বসেছিল। নিঝুম বসাতেই সতর্ক হয়ে উঠল। ঝুম এখানে বসো না। চলো ওই দোলনায় বসি। কেন? জায়গাটা রিস্কি সোনা পাখি। তাহলে তুমি বসেছিলে কেন? নাকি ছাদের দেয়ালগুলোও তোমাকে ভয় পায়? নিঝুমের কথায় হো হো করে হেসে উঠল অরণ্য। পুলিশে ছুলে 18 ঘাত পুলিশের ছায়া দেখলেও মানুষ আটকে উঠে। মনে করে নিশ্চয়ই কোনো বিপদ এসেছে। হি হি, কিন্তু আমি তো ভয় পাই না। তুমি আর ভয় পাবে কি করে? তোমাকে দেখলে তো পুলিশ অফিসাররা উল্টো ভয় থাকে। অরণ্য হাসল। ঘোড়ার ডিমের পুলিশ অফিসার, আমাকে তো বাঁচাতেই পারলা না। কথাটা বলেই সাথে সাথে অরণ্যর মুখের দিকে তাকালো নিঝুম। কথাটা কানে যেতেই অরণ্যর মুখটা শক্ত হয়ে গেছে। গরম কফির মগটা এত জোরে চেপে ধরেছে যে হাতটা পুরো লাল হয়ে গেল। নিঝুমের মনে হলো বড্ড ভুল হয়ে গেছে। নিজেকে মনে মনে কষে একটা থাপ্পড় লাগালো ও। সব সময় ওর এরকম হয়, মুখ ফসকে এমন সব কথা বলে ফেলে যে পড়ে নিজেরই লজ্জা পেতে হয়। তাড়াতাড়ি অরণ্যর হাতের উপর হাত রাখল ও। সরি প্লিজ। আমি এমনি কথার তালে বলে ফেলেছি। কিছু মিন করে বলিনি। রাগ করো না প্লিজ। ওর টেনশন দেখে সহজ হওয়ার চেষ্টা করল অরণ্য। না সত্যিই তো নিঝুমের দোষ কি? ও তো যেটা সত্যি তাই বলেছে। কিন্তু সত্যি কথার ঝাঁজ বেশি আর গায়ে লাগে বেশি। অরণ্য নিজেই মাথা ঝাঁকাল। না, নিজের দুর্বলতার ভার অন্যের উপরে চাপান উচিত নয়। না, আমি ঠিক আছি। তুমি এত চিন্তা করো না। অরণ্য নিঝুমের হাতটা নিয়ে হাতের উল্টো পিঠে একটা চুমো খেল আস্তে করে। আই অ্যাম সরি। আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারিনি। তোমাকে রক্ষা করতে পারিনি। কথাটা বলতে বলতে অরণ্যর গলাটা ধরে এল। নিঝুমের খুব কাঁদতে ইচ্ছে হল।
কেন খালি খালি এই বাজে কথাগুলো ওর মুখ দিয়ে বেরুল? ও তো নিজেই সব ঘটনার সাক্ষী। তারপরও ও অরণ্যকে একদম কষ্ট দিতে চায়নি। তারপরও হঠাৎ ফুপিয়ে কান্না এলো ওর। নিঝুমের কান্না শুনে তাড়াতাড়ি কফির মগটা নামিয়ে রাখল অরণ্য। ঝুম, কি হল? এই পাগল। আরে কিন্তু কে শোনে কার কথা? নিঝুম কান্নার দমকে তখন রীতিমতো কাঁপছে। আমি ভুলে বলে ফেলেছি, প্লিজ। তুমি মাইন্ড করো না, আর কখনো এই ভুল হবে না। অরণ্য থামাতে না পেরে নিঝুমকে বুকের মধ্যে মিশিয়ে নিল। এই পাগলি, আমি কি তোমার কথায় মন খারাপ করেছি নাকি? আমার মন খারাপটা অন্য কারণে। আমার দুঃখ আমি তোমাকে ওই বিপদ থেকে বাঁচাতে কেন পারলাম না। আমার ক্যালকুলেশন, আমার দক্ষতা নিয়ে আমার নিজের মনেই হাজারটা প্রশ্ন তৈরি হচ্ছে। তার উত্তর না পাওয়া পর্যন্ত এই মন খারাপ আমার যাবে না। ওর কথায় নিঝুম কান্না বন্ধ করলেও মাথা নিচু করে রইল। অরণ্য যা বলল সেটা যদি সত্যিও হয়, তারপরও ওর দোষটা ওর চোখে ফুটছে। কি দরকার ছিল? অরণ্য ওকে ফেলে তো যায়নি, বিপদে ও নিজেও ছিল। ছি, নিঝুম একদম স্বার্থপরের মতো আচরণ করে ফেলেছে। খুব খুব লজ্জা লাগছে ওর। আর তার চেয়ে বেশি লাগছে কষ্ট। দেখি মুখ তোলো। অরণ্য জোর করে নিঝুমের মুখটা উঁচু করে ধরল। মুখটা উঁচু করতেই বড় বড় দুটো দিঘি ভেসে উঠল যেন অরণ্যের সামনে। আর তাতে হাজার হাজার লাল শাপলা ফুটে আছে। কেঁদে কেটে গোলাপি হয়ে গেছে নিঝুমের চোখ দুটো। এটুকুতেই ফুলে উঠেছে চারদিকটা। অরণ্যর মনে হল এই তাকিয়ে থাকা ওর কোনোদিনও শেষ হবে না। ঝুম হচ্ছে ওর কাছে বেহায়ার স্বর্গের মতো। আর এই বেহায়া হতে ওর একটুও গায়ে বাঁধে না। নিঝুম বুঝে ওঠার আগেই ধপ করে ওই গোলাপি অশ্রু ঝরান চোখের উপর একটা চুমু দিল ও। কিন্তু তাতে নিঝুমের কান্নার বেগ বাড়ল বই কমল না। অরণ্যর হঠাৎ কেমন পাগল পাগল লাগতে লাগল ঝুমের লালচে গোলাপি মুখটা দেখে। বুকের মধ্যে আচমকাই এইসব অচেনা অনুভূতিগুলো এখন ধূমকেতুর মতো উদয় হয়। এই চিন চিন করে ওঠা ব্যথার নাম ভালোবাসা কি করে হয়, এটা মাঝে মাঝে বড্ড ভাবায় ওকে। মেয়েটা কিছু হলেই হাউমাউ করে কাঁদে কেন? ওর কান্নাটা একদমই সহ্য করতে পারে না অরণ্য। পাগলের মতো নিঝুমের মুখটাকে আঁকড়ে ধরে এলোপাতাড়ি আদর করতে লাগল ও। নিঝুমের চোখের পানিগুলো গড়িয়ে পড়ার আগেই শুষে নিল নিজের ঠোঁট দিয়ে। নিঝুমের কান্নার শব্দ ওকে এত উতলা কেন করে? মনে হয় তীব্র এক শূন্যতা তৈরি হয়েছে আশেপাশে। আবহাওয়া বৈরী রূপ ধারণ করে নিমেষেই। না, নিঝুমকে কাঁদতে দেবে না অরণ্য, কিছুতেই না। কতটা সময় কেটে গেল। নিঝুম অরণ্য গলা লেপ্টে পড়েই আছে নেশাগ্রস্তের মতো। চোখের কোলটা শুকিয়ে গেলেও চোখের পানির দাগ বিদ্যমান। অরণ্যর গেঞ্জির কলারটা মুঠিতে খামচে ধরে আছে নিঝুম, যেন ছাড়লেই হারিয়ে যাবে। অরণ্যর বুকের কাছটা ভিজে একাকার হয়ে আছে। বউ, উমম, বলছি বড় বিপদে পড়লাম যে। কি? আশু এসে আবদার করেছে কুয়াকাটা ঘুরবে, কি করি বলতো? আমার যে ছুটি শেষ। টাইম মতো অফিসে জয়েন না করলে পরে বিয়ের সময় একটু বেশি ছুটি নিব, সে উপায় থাকবে না। এতক্ষণে নিঝুমের চোখের কোণটা হেসে উঠল। অরণ্যকে বলা যাবে না, বুদ্ধিটা মোটেই আসু না।
বুদ্ধিটা ওর। কিন্তু ও বললেই অমনি অরণ্য ছুটি নেই বলে বাহানা করা শুরু করবে। কিন্তু আশুকে না বলা অরণ্যর জন্য একটু টাফ। আফটার অল আশু ওর অনেক হেল্প করে। ঝুম, কি কি খালি হাসছ মিটমিট করে? আমার প্রশ্নের উত্তর দাও। বারে উত্তর কি আমার কাছে আছে নাকি? আর তুমি না পারলে কি করার আছে, যাবে না কুয়াকাটা? দুনিয়ার সবকিছু দেখতে হবে এমন কোনো কথা আছে নাকি কোথাও? নিঝুমের বলার ঢঙে যা বোঝার বুঝে গেছে অরণ্য। নিঝুমও এখন অপোজিশন পার্টি। কই যায় ও? তার মানে তুমিও যেতে চাচ্ছ? আশ্চর্য, আমি আবার কি বললাম? কিছু বলতে হবে না, তোমার রিয়াকশন দেখেই বোঝা হয়ে গেছে। অরণ্যর কথায় এবার নিঝুম আর প্রতিবাদ করল না। যতই তর্ক করুক ব্যাটার মাথা হেভি শার্প, ঠিক ওর মনোভাব ধরে ফেলেছে। আমরা কি তাহলে কুয়াকাটা যাব? নিঝুম আহ্লাদি স্বরে বলল। হ্যাঁ নিশ্চয়ই, আমার ফ্রেন্ডের ছোট ভাই আবরার আছে পাথরঘাটায় পোস্টিং। ওকে বলে হোটেল কনফার্ম করাচ্ছি আর ওরা গাড়ি পাঠাতে পারবে কিনা দেখছি। তোমরা সকাল 8টার মধ্যে রেডি হয়ে নিলে বিকেলের মধ্যে পৌঁছে যাবে শিউর, যদি রাস্তায় কোনোরকম গ্যাঞ্জাম না হয়। তোমরা করছো কেন? তাহলে কি বলবো? তুমি এমনভাবে বলছো যেন তুমি আমাদের সাথে যাচ্ছ না। আমি সত্যিই যাচ্ছি না ঝুম। আমাকে যে কোনোভাবে পরশুদিন অফিসে জয়েন করতে হবে, সেটা রাত হলেও। অরণ্যর কথায় এত মেজাজ গরম হলো নিঝুমের যে মনে হলো ব্যাটার মাথাটা একদম ক্রিকেটের ব্যাট দিয়ে ফাটায়। বিয়ে হয়ে পারল না আর ব্যাটার রোমাঞ্চ করার সব শখ শেষ। এই জন্য মানুষ বিয়ে করে না, বুঝতে পারছে ও। গার্লফ্রেন্ডের পিছনে দেদারসে টাকা উড়াও ক্ষতি নাই, কিন্তু বউরে একটু সময় দিতেও এদের খুব কষ্ট বখিল কোথাকার। তাহলে আমরাও আর যাচ্ছি না, নিঝুম সাফ সাফ বলল। আরে তা কেন? আশু এত শখ করে বলেছে যখন ঘুরে আসো। আর আমি না থাকলেও বাবা আছে, তোমার আব্বুও তো আছে। আমি সব ব্যবস্থা করে দিচ্ছি, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। নিঝুমের এবার খুব রাগ হল। এই লোক কি বেবোধ নাকি? যাবি না তো ঠিক আছে, কেউ যাবে না। নিজে যাবে না আবার ওকে ফোর্স করে কোনো সাহসে। অরণ্য ওর সামনে বসেই সবার সাথে যোগাযোগ করে সব ফাইনাল করে দিল। হোটেল, গাড়ি সব। কাল সকাল 8টায় রওনা হলে ওরা দুপুরের মধ্যে কুয়াকাটায় পৌঁছে যাবে আরামছে। নিঝুম চুপ করে সব শুনল, কিচ্ছু বলল না। ঘরে এসে নিজের ব্যাগটা প্যাক করে নিল। অরণ্য ঢাকায় ফিরবে তো ঠিক আছে, তাই সই। পরের দিন সকালে সবাই মোটামুটি রেডি। আসমা বেগম দুই ছেলের কেউ যাচ্ছে না দেখে রাগ করছিলেন, কিন্তু পরে রায়হান সাহেবের কথায় থেমে গেলেন। এতদিন অফিস থেকে ছুটি পাওয়া আসলেও একটা সমস্যা, কিন্তু দুটো ছেলের একটাও থাকবে না, মনটা বেশ ভার হলো আসমার। বাচ্চারা যাতে আনন্দ করে সেটার জন্যই না এত কিছুর আয়োজন করলেন তিনি, আর সেই ওরাই থাকছে না। ঠিক হয়েছে, গাড়িতে নিঝুমদের রওনা করিয়ে দিয়েই অরণ্য আর অয়ন রওনা দেবে ঢাকার জন্য। অরণ্য একটু কনফিউজড। কালকে একবার দুইবার বলেই ঝুম ওকে আর বিরক্ত করেনি। অরণ্য এতে একদিকে যেমন স্বস্তি পেয়েছে, আবার মনটা একটু খারাপও হয়েছে। ও যাবে না, তারপরও এত আনন্দিত ঝুম। একটু মন খারাপ তো করা উচিত ছিল ও যেতে পারছে না দেখে।
ওর যাওয়া খুব দরকার, না হলে ঝুমের সাথে থাকার চান্স ও মিস করত না। কিন্তু কাল পার্থ মেসেজ করেছে, ভাই কেমন আছেন? খুব সাধারণ একটা কথা, কিন্তু একই মেসেজ 4 বার। তার মানে ইমার্জেন্সি। এটা ওদের দুজনের কাজের একটা কোড, এমনি হলে একবার করে। 4 বার মানে কেসের ব্যাপারে কোনো তথ্য আছে, আর সেটা সামনাসামনি জানতে হবে। আর এই তথ্য যত দ্রুত ওর কাছে আসবে তত দ্রুত রাইসুলকে জেলে ভরা ওর জন্য সহজ হবে। গাড়িতে সবাই উঠে বসলে দরজা টেনে বন্ধ করতে গিয়ে অরণ্য দেখে নিঝুম নেই। একটু আগেই ছিল, আশুর সাথে হাসছিল, কোথায় গেল? আশু ঝুম কই? জানি না তো জিজু, মাত্রই তো ছিল। অরণ্য ফোন দিল কিন্তু ফোনও নন রিচেবল আসছে। কি হলো অরণ্য, নিঝু ধরছে না? রুমানা বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন। এই তো একটু আগে মেয়েটা ছিল এখানে। কই গেল? ওয়াশরুমে যায়নি তো? কোথাও গেলে একটু বলে যেতে হয়, সেটাও এই মেয়ে ভুলে যায়। কি করে যে সংসার করে খাবে এই মেয়ে? আমি দেখছি, হয়তো নানুর সাথে দেখা করতে গিয়েছে। অরণ্য নিচের তলার সবগুলো ঘর ভালো করে খুঁজল, না নেই। বোধহয় উপরে গেছে। কিছু ফেলে রেখে আসেনি তো যেটা আনতে গেছে। তাই হবে শিওর। হয়তো মোবাইলটাই ফেলে এসেছে ম্যাডাম। অয়নকে গেটের বাইরে দেখতে বলে অরণ্য দোতলায় এসে নিঝুমকে খুঁজতে লাগল। কোথাও নেই। প্রতিটা বাথরুম পর্যন্ত ভালো করে চেক করল ও, কিন্তু নিঝুমের কোথাও কোনো নাম নিশানা নেই। ঘণ্টাখানেক আগে পার্থর কাছ থেকে একটা মেসেজ এসেছে, 6 ডটের। তার মানে আর্জেন্ট কিছু। হঠাৎ করে গলা শুকিয়ে আসল অরণ্যর। ঝুম কোথায় গেল? রাইসুল কিছু করল না তো? দেশ ও দশের নিরাপত্তায় যারা থাকে তাদের পরিবারগুলো আবার সবচেয়ে বেশি নিরাপত্তাহীনতায় ভোগে সবসময়। ঝুম কোথায় কোথায় যেতে পারে ঠান্ডা মাথায় ভাবার চেষ্টা করল ও। এসব কি? কি? আমি কিসের কথা বলছি তুমি খুব ভালো করে জান ঝুম। সবাই গাড়িতে উঠে বসে আছে আর তুমি ছাদে এসে দেলনায় বসে দোল খাচ্ছ কোনো আক্কেলে। সে কি গাড়ি এখনো ছেড়ে যায়নি? প্রায় 20 মিনিট হয়ে গেছে। নিঝুম খুব স্বাভাবিক ভঙ্গিতে কথাগুলো বলল। হোয়াট? গাড়ি ছেড়ে যাবে মানে কি? তোমাকে রেখে গাড়ি চলে গেলে তুমি কি পায়ে হেঁটে যাবে অতদূর? সেলফ কনফিডেন্সে ভালো কিন্তু তাই বলে এত না। আমি মোটেই সেরকম ভাবছি না। তাহলে? তাহলে কিছু না। আমি কুয়াকাটা যাব না। তোমার সাথে ঢাকা যাব। আমি ব্যাগ গুছিয়ে রেখেছি, এই যে। নিঝুম ওর পাশে রাখা ব্যাগটা দেখালো। হোয়াট কাইন্ড অফ জোক ইস দিস? তোমার যখন যা করতে মন চাবে তুমি তাই করবা? এখানে জোক করার মতো কি করলাম আমি? আমি আমার স্বামীর সাথে যেতে পারি না? নিঝুম তুমি আমার চাইতেও ভালো জান যে আমার সাথে যাওয়া তোমার ফ্যামিলি এখন মেনে নিবে না। আমার ফ্যামিলিতে বাবা ছাড়া সবাই এটা জানে, বাট তোমার বাবা মা মানবেন না। সো গাড়িতে যেয়ে বসো। না সেক্ষেত্রে আমি তাহলে এখানে নানুর কাছে থাকছি। আম্মুরা ঘুরে আসুক আশুকে নিয়ে। তুমি যখন যাচ্ছ না তখন আমিও যাব না। সিম্পল। নিঝুমের আচরণে আর কথায় এবার খুব রাগ হল অরণ্যর।
ইচ্ছামতো সবকিছু করা যায় নাকি? ও আর একটা কথাও না বলে হঠাৎ পাজাকোলে করে তুলে নিল ও নিঝুমকে, সাথে ব্যাগটাও। এরপর সোজা নিচের সিঁড়িতে এসে নিঝুমকে কোল থেকে নামাল। বাপরে, ছোট একটা ব্যাগ কিন্তু দুনিয়ার ভার। সোজা গিয়ে গাড়িতে উঠো, এক্ষুনি স্টার্ট দিবে গাড়ি। না, আমি এখানে নানুর কাছে থাকব। তুমি যাও। এখানে থাকবা মানে? এটা কি তোমার নানু বাড়ি নাকি যে ইচ্ছে হলেই থাকা যাবে? আর কেনই বা থাকবা যখন তোমার পরিবারের কেউ থাকছে না? অরণ্যর কথায় এবার মনে হয় কাজ হল। নিঝুম এক সেকেন্ডও আর দেরি না করে যেয়ে সোজা গাড়িতে উঠে বসল। অরণ্য যে অয়নের কানে ফিসফিস করে কিছু কথা বলল, অয়ন কেবল হেসে মাথা নাড়ল। এরপর অরণ্য সোজা গাড়িতে এসে উঠল নিঝুমের পাশে। নিন ড্রাইভার সাহেব, গাড়ি স্টার্ট দিন। অরণ্যর কথায় সবাই অবাক, তবে আসমা খুব খুশি হলেন। কেরামতি যে সব নিঝুমের বুঝতে বাকি রইল না তার। তবে নিঝুমের মুখ দেখেই বুঝলেন কিছু ঝামেলা হয়েছে দুটোর মধ্যে। মহা ঝগড়ুটে হবে দুটো। কিন্তু আবার একজন আরেকজনকে ছাড়া থাকতেও পারবে না। এক পাগল আর তার পাগলি। গাড়িতে সবাই বিভিন্ন ধরনের গল্প করছে। শাহেদ হঠাৎ রাস্তায় এক লোকের হাতে মাছ দেখে তার ছোটবেলায় হাট থেকে মাছ কেনার গল্প বলতে শুরু করে দিলেন। রায়হান সাহেবও তখন তার অভিজ্ঞতার ঝুলি খুললেন। ছোটবেলায় কত কিছু উনারা দুষ্টামির ছলে চুরি করেছেন সেগুলো বলতে লাগলে সবাই হেসে গড়াগড়ি করতে লাগল। আশুর তো চোখ দিয়ে সমানে পানি আসছে। বেশি হাসলে ওর এই প্রবলেম হয়। কিন্তু নিঝুম একদম চুপ। মনে হচ্ছে একটা রোবট, অনুভূতিবিহীন, একভাবে বাইরে তাকিয়ে আছে। অরণ্যর দিকে ফিরেও তাকাচ্ছে না, আর হাসি তো দূরে থাক। অরণ্য আর কিছু বলল না। ওর মুড যে অফ সেটা ওর চেয়ে ভালো এখন আর কেউ জানে না। দেখতে দেখতে একসময় সাগরকন্যা কুয়াকাটায় পৌঁছে গেল ওরা। হোটেল খুঁজে রুমে ঢুকতে ঢুকতে প্রায় 3টা বাজল ওদের। অরণ্যর জন্য রুমের বুকিং ছিল না। তবে এটা ট্যুরিস্ট সিজন না হওয়ায় এই হোটেলেই পর্যাপ্ত রুম পাওয়া গেল। তার একটাই উঠে গেল ও। খাবার খেয়ে বের হতে হতে প্রায় 5টা বেজে গেল ওদের। অরণ্যদের হোটেলটা বিচ থেকে কাছেই। খানিকটা হাঁটলেই সামনে বিচ। নিঝুম তখনও গুম মেরে আছে। অরণ্য ইচ্ছে করে হাঁটার গতি কমিয়ে দিল। মহারানীর মান ভাঙানো দরকার। ওর খুশির জন্যই শেষ পর্যন্ত ঢাকা না গিয়ে এদিকে আসল। এখন মন খারাপ করে থাকলে পুরো চেষ্টাটাই বিফলে যাবে ওর। জানে খুব খারাপ কয়টা কথা বলেছে ও আজ বউকে। কিন্তু মেজাজ ওরও খারাপ হয়েছিল। আর বউ ওর জেদি নাম্বার 1। বাজে কথা না শোনা পর্যন্ত গাড়িতেও উঠছিল না। কি সাহস, একা একা বরিশাল থাকবে, তাও আসবে না। মন কারিগর, চলো বাধিঘর। জীবন যেখানে মানা। মন কারিগর, চলো বাধিঘর। নতুন এক স্বপ্ন ডানা। ঝুম, আইসক্রিম খাবা? আচ্ছা, ওই দোকানগুলোতে অনেক আচার আছে, আনবো? আচ্ছা থাক, ওই যে ওখানে ওই ছেলেটা বোধহয় বাদাম বিক্রি করছে, বাদাম কিনে আনি। হ্যাঁ। অরণ্যের একটা প্রশ্নের উত্তরও নিঝুম দেয়নি। আর সবগুলো অফার লুফে নিয়েছে আশু। কি আর করা, অরণ্যকে এনে দিতে হয়েছে। নিঝুম একটা জিনিসও ছুঁয়ে দেখেনি।
সেই আশায় আসলি অরণ্য নদীর জল ঘোলা করে। ধুরর। বিচে নামতে গিয়ে বালির বস্তা পার হবার সময় হাত ধরে সবাইকে নামতে সাহায্য করল অরণ্য। ভাব দেখে নিঝুম দূরে আরেক পাশ দিয়ে নামল। এরপর সারাক্ষণ নিজের মায়ের লেজ ধরে বাবা মায়ের লক্ষ্মী মেয়ে হয়ে পুরো সময়টা কাটাল। অরণ্যর ভারী রাগ হল। এত জিদ দেখানোর কি হল? খারাপ ব্যবহার করছে বলেই তো সাথে সাথে ভুল শোধরাবার জন্য ঢাকা যাওয়া বাদ দিয়ে কুয়াকাটা আসল। তো এখন একদম রেগে বোম হয়ে থাকতে হবে? রাগ অরণ্যরও আছে। একবার করলে তখন বুঝবে কত ধানে কত চাল। খালি ওর দোষ খুঁজে বেড়ায়। আর ওর নিজের কোনো দোষ নেই? সব কাজ বাদ দিয়ে এইসব ঢং করে বেড়াতে হলে তো ওর আর সংসার করা লাগবে না। আবার বিয়ের সময় বর কি দিল তাও তো খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করবে সবাই। শাড়ি কত টাকার দিল, গয়না কয় ভরি হু। আর সেজন্য ওকে ইনকাম করতে হবে না? সরকার এমনি এমনি চেহারা দেখে বেতন দিবে। আবার ঘুষ খেলেও দোষ। যাবে তো যাবে কোন দিকে ও? রাগে বিচ থেকে আসার পর আর নিজের রুম থেকে বেরি হল না অরণ্য। রাগ আর বিরক্তি দুটোই লাগছে ওর। মেজাজ এক কথায় টং হয়ে আছে ওর। কতক্ষণ পার হলো জানে না। হঠাৎ মোবাইলের ভাইব্রেশনে ঘুম ভাঙল অরণ্যর। 2-3 ঘন্টা হয়েছে বোধহয়। ফোন হাতে নিয়ে কিছুক্ষণ মাথা কাজ করল না ওর। নিঝুমই তো লিখা উঠছে। কিন্তু নিঝুমের তো হিসেবে ফোন করার কথা না। তবে অনিচ্ছা সত্ত্বেও ফোনটা ধরল ও। অরণ্য নিঝুমের গলায় ভয় পাওয়া স্বর। হ্যাঁ বলো অরণ্য গম্ভীর মুখেই জবাব দিল। মেজাজটা এখনো ঠান্ডা হয়নি ওর। যখন ইচ্ছা কথা বলবে, যখন ইচ্ছা বলবে না ফাইজলামি। অরণ্য বাঁচাও প্লিজ। ওপাশ থেকে একটা ভয়ঙ্কর আর্তনাদ শোনা গেল। চোখের নিমেষে ঘুম ছুটে গেল অরণ্যর। সাথে শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল শিরশির করে। আমি তোমাকে অনেকবার বলছি। আবার বলছি। বারবার বলবো। বলতে বলতে গলা শুকিয়ে ফেলব। তবুও বলবো। ভালোবাসি তোমাকে। বৃষ্টি যেভাবে ভালোবাসে মাটিকে, ভালোবাসি তোমাকে। রাত যেভাবে ভালোবাসে সকালকে, তুমি কি ভালোবাসো আমাকে? পোয়েম রিটেন বাই পুনম সিনহা। চলবে।